Hello and welcome to our today's class. This is the class 3 for the phase rule, that means phase equilibria. In today's lecture, we are going to discuss about phase diagram, and this is Manur Manik. I will be delivering the lecture. তো আমরা phase rule তথা phase equilibria চ্যাপ্টারে এর আগে আমরা জেনেছি phase কাকে বলে, কম্পোনেন্ট কাকে বলে, ডিগ্রি অফ ফ্রিডম কাকে বলে। আজকে আমরা জানবো যে ফেজ ডায়াগ্রাম জিনিসটা কি। যদিও গত ক্লাসে ফেজ ডায়াগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া আমরা অলরেডি পেয়ে গেছি, আজকে আমরা একটু বিস্তারিত আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ফেজ ডায়াগ্রামে যাওয়ার আগে প্রথমে আমরা একটু ট্রিপল পয়েন্ট সম্পর্কে আইডিয়া নিই, কারণ ট্রিপল পয়েন্ট হচ্ছে ফেজ ডায়াগ্রামের একটা অনন্য বৈশিষ্ট্য। ট্রিপল পয়েন্ট সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, যাকে বলে ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেখানে তিনটা ফেজ তারা ইকুইলিব্রিয়াতে অবস্থান করে। তার মানে সলিড, লিকুইড এবং গ্যাস এই তিনটা ফেজকে এক জায়গায় একত্রে রাখার জন্য যে টেম্পারেচার এবং প্রেসারের ভ্যালু থাকে, সেই ভ্যালুটা আমাদের ফেজ ডায়াগ্রামের যে বিন্দুটা নির্দেশ করে সেই বিন্দুকে বলা হয় ট্রিপল পয়েন্ট। তো ট্রিপল পয়েন্ট সম্পর্কে ইংলিশে কি বলা হচ্ছে? ইংলিশে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট, the triple point of a substance is the temperature and pressure at which the three phase gas, liquid and solid of that substance coexist in thermodynamic equilibrium. ট্রিপল পয়েন্ট, একটা সাবস্টেন্সের ট্রিপল পয়েন্ট হচ্ছে সেই তাপমাত্রা এবং চাপ যেখানে ওই সাবস্টেন্স তথা ওই বস্তুর তিনটা ফেজ গ্যাস, লিকুইড এবং সলিড তারা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে একত্রে এক জায়গায় অবস্থান করে। ট্রিপল পয়েন্ট এর কিছু তাপমাত্রা, পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা বিভিন্নভাবে বিভিন্ন রকম আছে। সব যেই জোড়া যেখান থেকে আপনারা আয়ত্ত করবেন সেই জোড়া সেই অনুযায়ী ঠিক আছে। For example, the triple point of mercury occurs at a temperature of minus 38.83 degrees Celsius and a pressure of 0.2 millipascal. মার্কারির ট্রিপল পয়েন্ট হচ্ছে এটা। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার ইজ 273.16 কেলভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস at 611.2 প্যাসকেল। এটাকে আমরা বলি 0.0098 ডিগ্রি সেলসিয়াস 4.58 মিলিমিটার মার্কারি, অথবা ভিন্ন হইতে পারে। আমাদের যে ডায়াগ্রাম, ফেজ ডায়াগ্রামে 4.68 মিলিমিটার মার্কারি আছে। A triple point shows the conditions under which all three phases can coexist in equilibrium. ট্রিপল পয়েন্ট হচ্ছে টেম্পারেচার এবং প্রেসারের সেই সমস্ত কন্ডিশন সেগুলো শো করে যাতে তিনটা ফেজ তারা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম তো না, এখানে ফেজ ইকুইলিব্রিয়ামে একত্রে থাকতে পারে। Thus, the system at the triple point may be represented as solid is equilibrium with liquid is equilibrium with vapor. Applying the phase rule equation, ট্রিপল পয়েন্টে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বের করতে চাই। ধরেন ওয়ান কম্পোনেন্ট থ্রি ফেজ সিস্টেম যদি হয়, পানির ক্ষেত্রে পানির তিনটা ফেজ থাকে, সলিড, লিকুইড এবং গ্যাস, কিন্তু পানির তিনটা ফেজে কম্পোনেন্ট একটাই, সেটা হচ্ছে ওয়াটার। তাহলে কম্পোনেন্ট সির ভ্যালু হচ্ছে 1 আর ফেজের ভ্যালু হচ্ছে 3। এটা যদি আমরা ফেজ রুলে বসিয়ে দিই তাহলে ট্রিপল পয়েন্টে ডিগ্রি অফ ফ্রিডম আসে 0। তার মানে দিস প্রেডিক্টস দ্যাট দ্য সিস্টেম হ্যাজ নো ডিগ্রি অফ ফ্রিডম এট ইটস ট্রিপল পয়েন্ট। তার মানে ট্রিপল পয়েন্টে পানির ডিগ্রি অফ ফ্রিডম বলতে কিছু নেই। আপনি যদি তিনটা ফেজকে এক জায়গায় একত্রে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই পার্টিকুলার টেম্পারেচার এবং পার্টিকুলার প্রেসার আপনাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। সো ফেজ ডায়াগ্রাম আসলে একটা চিত্র, এটা ডায়াগ্রাম মানে এটা হচ্ছে গ্রাফ পেপারে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু বসানোর পরে যেই গ্রাফ পেপারে যেই রকম ডায়াগ্রাম ফুটে ওঠে, এটা ঠিক সেরকম ডায়াগ্রাম। এবং এটাকে আমরা বলছি যে ফেজ ডায়াগ্রাম ইজ এ প্লট শোয়িং দ্য কন্ডিশনস অফ টেম্পারেচার এন্ড প্রেসার আন্ডার হুইচ টু অর মোর ফিজিক্যাল স্টেটস ক্যান এক্সিস্ট টুগেদার ইন স্টেট অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো ফেজ ডায়াগ্রাম হচ্ছে একটা প্লট। সেই প্লটটা কি নির্দেশ করতেছে? টেম্পারেচার এবং প্রেসারের কিছু কন্ডিশন নির্দেশ করতেছে। যে কন্ডিশনে কি হবে, টু আর মোর ফিজিক্যাল স্টেট অর্থাৎ দুই বা ততোধিক ফেজ ক্যান কোএক্সিস্ট টুগেদার একত্রে থাকতে পারে ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম, যেখানে দুই বা ততোধিক ফেজ ডাইনামিক ইকুইলিব্রিয়ামে পাশাপাশি থাকতে পারে। তো মানে যেখানে একটা ফিগার আছে, এটা ফিগার 1 is a typical phase diagram of one component system. The diagram consists of, একটা ফেজ ডায়াগ্রামে কি কি থাকে, দেখেন একটা ডায়াগ্রামে কিছু এলাকা থাকে যাকে আমরা বলি রিজিয়ন।
এটা হচ্ছে লিকুইডের রিজিয়ন, এটা হচ্ছে ভ্যাপারের রিজিয়ন, এটা হচ্ছে সলিডের রিজিয়ন। আর কিছু লাইন থাকে, এই যে লাইন, এটা হচ্ছে OA লাইন। এই লাইন বরাবর লিকুইড এবং ওয়াটার ভ্যাপার এরা ডায়নামিক ইকুইলিব্রিয়ামে অবস্থান করে। এটা হচ্ছে OC, এটা একটা লাইন। এখানে লিকুইড এবং সলিড ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে। OB এটা আরেকটা লাইন, সেখানে সলিড এবং ভ্যাপার ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে ফেজ ডায়াগ্রামের আরেকটা জিনিস থাকে ট্রিপল পয়েন্ট। তাহলে ৩ টা জিনিস থাকে ফেজ ডায়াগ্রামে। একটা থাকে হচ্ছে এরিয়া, যেমন ভ্যাপারের এরিয়া, লিকুইডের এরিয়া, সলিডের এরিয়া। তারপরে থাকে হচ্ছে লাইন, এই ৩ টা হচ্ছে লাইন ওয়াটার সিস্টেমের জন্য। আর থাকে হচ্ছে একটা ট্রিপল পয়েন্ট। তো সেগুলো বলা হচ্ছে দ্য রিজিয়নস অর এরিয়াস থাকে, লাইন অর কার্ভ থাকে এবং ট্রিপল পয়েন্ট থাকে। দ্য সিগনিফিক্যান্স অর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ এরিয়া, কার্ভস এন্ড ট্রিপল পয়েন্ট অফ এ ফেজ ডায়াগ্রাম আর এস বিলো। এবং এই ৩ টে এলাকার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরকম। রিজন বা এরিয়া যেটা হচ্ছে এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। The diagram is divided into 3 regions or areas which are labeled as solid, liquid and vapor. এই একটা ভ্যাপারের রিজন, এটা হচ্ছে লিকুইডের রিজন, এটা হচ্ছে সলিডের রিজন। These areas in figure 1 are COB, এই যে COB হচ্ছে সলিডের এরিয়া, তারপরে COA এটা হচ্ছে আপনার লিকুইডের এরিয়া, এবং AOB এটা হচ্ছে আপনার ভ্যাপারের এরিয়া। Each of 3 areas show the conditions of temperature and pressure under which the representative respective phase can exist. তো প্রত্যেকটা এরিয়ার টেম্পারেচার এবং প্রেসার হচ্ছে নির্দেশ করে যে এই টেম্পারেচার এবং প্রেসারে এটা হচ্ছে এই রিজিয়নে তার যে ফেজ, সেই ফেজে অবস্থান করতে পারে। অর্থাৎ ভ্যাপারের রিজনে ভ্যাপার, এই টেম্পারেচার এবং প্রেসার যে ভ্যালুগুলো ভ্যাপারের রিজনে আছে, এই টেম্পারেচার এবং প্রেসারে এটা ভ্যাপার আকারে থাকে। সলিড এলাকায় যে টেম্পারেচার প্রেসারের ভ্যালু পাওয়া যায় সেগুলোতে সলিড আকারে থাকে পানি, এবং লিকুইডের এলাকায় যে টেম্পারেচার প্রেসারের ভ্যালু আছে সেখানে লিকুইড আকারে থাকে। তো এরিয়াতে তাহলে ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের জন্য কম্পোনেন্ট হচ্ছে একটা, ফেজ হচ্ছে একটা। তাহলে সির ভ্যালু 1, পির ভ্যালু 1। তো এখানে দেখলে দেখা যায় ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। দ্যাট ইজ ইচ সিঙ্গেল ফেজ হ্যাজ 2 ডিগ্রি অফ ফ্রিডম। প্রত্যেকটা ফেজে 2টা করে ডিগ্রি অফ ফ্রিডম আছে। Thus each area of phase diagram represents a bivariant system. ডিগ্রি অফ ফ্রিডম 2 হলে তাকে আমরা বলি বাইভেরিয়ান্ট সিস্টেম। At conditions wholly within one of the 3 areas, both the variables pressure and temperature can be varied independently without causing a change in the state of equilibrium. যেহেতু এটা একটা বাইভেরিয়ান্ট সিস্টেম, 2 ডিগ্রি অফ ফ্রিডম আছে, সুতরাং এই এরিয়াগুলাতে, এলাকাতে আপনার টেম্পারেচার এবং প্রেসারকে আপনি স্বাধীনভাবে চেঞ্জ করতে পারবেন ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ একটা টেম্পারেচারের সাথে আরেকটা প্রেসারের কোনো সম্পর্ক ছাড়াই তাদেরকে চেঞ্জ করতে পারবেন। এমন না যে একটা চেঞ্জ করলে আরেকটা অটোমেটিক্যালি ফিক্সড হবে, এবং এই স্বাধীনভাবে চেঞ্জ করার পরেও তাদের যেই ফেজ, সেই ফেজটা ঠিক থাকবে। আর ফেজ ঠিক থাকলে একটা ফেজের সাথে আরেকটা ফেজের ডায়নামিক ইকুইলিব্রিয়ামও ঠিক থাকবে। Therefore, in order to define the conditions of phase, both pressure and temperature must be stated. কাজেই প্রত্যেকটা ফেজকে কমপ্লিটলি ডিফাইন করার জন্য, সুন্দরভাবে বলার জন্য, তাকে বোঝানোর জন্য আমাদের টেম্পারেচার এবং প্রেসার বলতে হবে। যদি বলি যে আমার হাতের এই মোবাইলটা এখন সলিড আকারে আছে, তাহলে আমাকে বলতে হবে যে এটা এই টেম্পারেচার এবং এই প্রেসারে সলিড আকারে আছে। যদি এই টেম্পারেচার প্রেসারটা চেঞ্জ হয়ে যায় তাহলে এটা সলিড নাও থাকতে পারে। কলম, কলম যদি নরমাল রুম টেম্পারেচার প্রেসারে থাকে, প্লাস্টিকের কলম সলিড আকারে থাকবে। কিন্তু এটা যদি আগুনের মধ্যে দিয়ে দেন, প্রেসার ঠিক থাকলেও টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, এটা সলিড থাকবে না, এটা লিকুইড হয়ে যাবে। কাজেই একটা ফেজকে ডিফাইন করার জন্য এই এরিয়া গুলাতে ২ টা জিনিসই আপনাকে বলতে হবে, টেম্পারেচার কত, প্রেসার কত। তারপর হচ্ছে লাইন বা কার্ভ। এখানে যে লাইনগুলো আছে সেই লাইনগুলা হচ্ছে ২ টা ফেজ পাশাপাশি ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে সেটা ইন্ডিকেট করে। There are 3 lines or curves separating the regions or areas. এই ৩ টা এরিয়াকে ৩ টা লাইন দ্বারা সেপারেট করা হয়েছে। These curves show the conditions of equilibrium between any two of the 3 phases. এই লাইন বরাবর ২ টা ফেজ পাশাপাশি ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে। যেমন OA, OC যে লাইনটা, OC লাইনের ২ পাশে ২ টা ফেজ, একটা লিকুইড ফেজ এবং সলিড ফেজ থাকে। এরা হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে। তো সলিড লিকুইডের ডায়নামিক ইকুইলিব্রিয়ামটা ওসি কার্ভ দ্বারা জানা যায়। একে বলা হয় হচ্ছে ফিউশন কার্ভ। মেল্টিং অর ফিউশন কার্ভ। মেল্টিং কেন? যে সলিড থেকে লিকুইডে চলে গেলে এটাকে বলি হচ্ছে আমাদের গলে যাওয়া। আবার যেহেতু লিকুইড থেকে সলিড থেকে গলে যাওয়াকে আমরা আবার ফিউশনও বলি। ফিউশন মানে গলে জোড়া লাগা।
ফিউশন এবং ফিশন দেখবেন যে ফিউজ হয়ে যায় আরকি। অনেক সময় বাল্ব ফিউজ হয়। মানে গলে যায় আরকি। বাল্বের ভিতরের ফিলামেন্টটা গলে যায়। এটাকে আমরা বলি ফিউজ হয়ে গেছে। আসলে ফিউজ মানে গলে গেছে। তো গলে যাওয়াকে মেল্টিং বা ফিউজ ২ টাই বলা হয়। তাহলে সলিড থেকে লিকুইড এ গেলে যেহেতু বরফটা গলে যায় সুতরাং এর নাম হচ্ছে ফিউশন কার্ভ। এরপরে হচ্ছে লিকুইড এবং ভেপারের কার্ভ এটা O দ্বারা রিপ্রেজেন্ট করে এবং এটা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম ইন্ডিকেট করে এবং এটাকে বলা হয় ভেপার প্রেশার কার্ভ অর ভেপারাইজেশন কার্ভ। ভেপার প্রেশার কার্ভ অথবা ভেপারাইজেশন কার্ভ। মানে লিকুইড থেকে সলিড ভেপারে আসলে ভেপার তৈরি হবে এবং ভেপার তৈরি হলে ভেপার প্রেশারও তৈরি হবে। এর নাম হচ্ছে ভেপার প্রেশার কার্ভ অথবা ভেপারাইজেশন কার্ভ। আরেকটা থাকলো হচ্ছে সাবলিমেশন কার্ভ। তো সাবলিমেশন কার্ভ কাকে বলবো? ওবিকে বলবো যার একপাশে বরফ, একপাশে হচ্ছে ভেপার। সরাসরি সলিড থেকে যখন কোন জিনিস ভেপারে চলে যায় তাকে আমরা বলি সাবলিমেশন। সুতরাং এখানে সলিড এবং ভেপারের মধ্যে ডায়নামিক ইকুইলিব্রিয়াম আছে। একে বলা হয় হচ্ছে সাবলিমেশন কার্ভ। অ্যাপ্লাইং ফেজ রুল ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের জন্য ফেজ রুল যদি এপ্লাই করি তাহলে প্রত্যেকটা কার্ভে আমার এই কার্ভের ২ পাশে ২ টা ফেজ আছে। একটা ফেজ ২ টা ফেজ। তাহলে ফেজের P এর ভ্যালু হবে হচ্ছে ২ এবং প্রত্যেকটা কার্ভ বরাবর যে ২ টা ফেজ আছে তাদের কম্পোনেন্ট ১ সুতরাং C এর ভ্যালু হবে 1 এটা এপ্লাই করলে আমরা দেখতে পাবো যেটা হচ্ছে 1 কম্পোনেন্ট ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1 কম্পোনেন্ট সিস্টেমের জন্য কার্ভ বরাবর ডিগ্রি অফ ফ্রিডম 1 thus phase rule predicts that two phase equilibria stated above will have 1 degree of freedom এবং দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1 along any of the three lines in on the phase diagram when one variable pressure or temperature is specified the other is fixed automatically যদি এই বরাবর এই লাইন বরাবর যেকোনো একটা ভেরিয়েবল হয় প্রেশার বা টেম্পারেচার যেটাকে আমি চেঞ্জ করতে পারবো এবং একটা চেঞ্জ করলে আরেকটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। কিভাবে ফিক্সড হয় এটা আমরা গত ক্লাসে বলছিলাম। আমরা আবার সামনে ওয়াটার সিস্টেমের ডায়াগ্রাম দেখানোর সময় এই জিনিসটা একটু ব্যাখ্যা করব। তারপর ট্রিপল পয়েন্ট। তো ট্রিপল পয়েন্ট হচ্ছে এখানে ট্রিপল পয়েন্ট হচ্ছে ও যে বিন্দুটা সেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। হচ্ছে যে the three boundary lines enclosing the three areas on the phase diagram intersect at a common point called the triple point. তো ৩ টা লাইন বা ৩ টা এরিয়া যাই বলেন এই COA, COB, AOB এই ৩ টা এরিয়াও এই জায়গাটায় মিলিত হইছে আবার ৩ টা কার্ভ এই জায়গায় মিলিত হইছে। তো যে পয়েন্টে এরা সবাই মিলিত হয়েছে সেই পয়েন্টটাকে আমরা বলছি ট্রিপল পয়েন্ট। A triple point shows the conditions under which all the three phases can coexist in equilibrium এই কন্ডিশন এখানকার টেম্পারেচার এবং প্রেসারের কন্ডিশন এমন যাতে ৩ টা ফেজই ডায়নামিক ইকুইলিব্রিয়ামে একত্রে থাকতে পারে। তো ট্রিপল পয়েন্টে আমাদের ফেজ হচ্ছে ৩ টা সলিড, লিকুইড এবং ভেপার। সুতরাং P এর ভ্যালু হবে 3 এবং কম্পোনেন্ট একটা। সুতরাং C এর ভ্যালু হবে 1 তাহলে ট্রিপল পয়েন্টে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম কিছু নাই। এটা হচ্ছে 0 তো দ্যাট মিনস ডিগ্রি অফ ফ্রিডম 0 মানে এখানে যে কন্ডিশন না মেইনটেইন করলে এরা ৩ টা ফেজ এক জায়গায় থাকবে না। আপনাকে সেই কন্ডিশন মেইনটেইন করতে হবে। যেমন পানির ক্ষেত্রে আমরা বলি যে পানির ট্রিপল পয়েন্টের ভ্যালু হচ্ছে 0.0098 ডিগ্রি সেলসিয়াস এবং 4.58 মিলিমিটার মার্কারি। তো এই যদি পানির ৩ টা ফেজকে একত্রে এক জায়গায় রাখতে হয় তাহলে এই টেম্পারেচার এবং এই প্রেশার মেইনটেইন করতে হবে। আদারওয়াইজ পানির ৩ টা ফেজ এক জায়গায় ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকবে না। এবার একটা জিনিস হচ্ছে মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম বলতে আসলে কি বোঝায়? মেটা মানে হচ্ছে চলনশীল। আর মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম আছে কিন্তু এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। তো দেখেন আসলে এই যে মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম এর যে কার্ভ সেটা আসলে সলিডের এরিয়ায়। অর্থাৎ আপনি যদি পানিকে আস্তে, আস্তে ঠান্ডা করতে থাকেন তাহলে একসময় সে এই এরিয়াতে চলে গেলে এই এরিয়ার টেম্পারেচার প্রেশার এ চলে গেলে তখন সে পানিটা বরফ হয়ে যাওয়ার কথা। কিন্তু অনেক সময় দেখা যায় যে পানিকে আস্তে, আস্তে ঠান্ডা করতে থাকলে সেটা বরফ না হয়ে লিকুইড অবস্থায় থাকে। কিন্তু সেটা খুব বেশি সময় থাকে না। সামান্য পরিমাণে ঝাঁকি দিলে বা সামান্য পরিমাণে নাড়াইলে পানিটা খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত সেটা আপনার বরফে পরিণত হয়ে যায়। তো এই যে সাময়িক সময়ের জন্য সে সলিডের এরিয়াতে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে পানির বরফ হয়ে যাওয়ার কথা। কিন্তু সে বরফ না হয়ে সে হচ্ছে লিকুইড অবস্থায় ছিল। কিন্তু সেই লিকুইড অবস্থাটা আবার খুব বেশি সময় ছিল না। খুব অল্প সময় পরেই সে লিকুইড থেকে সামান্য ডিস্টারবেন্স এ সলিড হয়ে গেছে। তো এই যে কন্ডিশন যখন সে লিকুইড অবস্থায় ছিল তখন একটা কার্ভ আমরা পাই OA প্রাইম। OA প্রাইমটাকে আমরা বলি মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম এর কার্ভ। কি বলা হচ্ছে? তো ভেপার প্রেশার অফ কার্ভ OA মানে OA টাকে যদি আমরা O বিন্দুর দিকে দেখি তাহলে O বিন্দুতে এটা শেষ হয়ে যাচ্ছে। এবং O বিন্দুর পরেই
লিকুইডটা কি হচ্ছে when the liquid freezes or solidifies এবং এরপরে এই লিকুইডটা বরফে পরিণত হয়, কঠিন পদার্থে পরিণত হয়। However, by careful cooling of the liquid under conditions that crystals do not form, the curve OA can be extended to A prime. তো খুব সতর্কতার সাথে আস্তে, আস্তে ঠান্ডা করলে বরফের কোনো টুকরা তৈরি হয় না, ক্রিস্টাল তৈরি হয় না, বরং এটা লিকুইডই থাকে। এবং আমরা একটা কার্ভ পাই সেটা হচ্ছে OA প্রাইম। In that case the state is called supercooled state এবং এই যে যখন বরফ না হয়ে বরফের তাপমাত্রায় পানি লিকুইড অবস্থায় থাকে তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি সুপারকুল লিকুইড। তো সুপারকুল লিকুইড ইজ অ্যান আনস্টেবল কন্ডিশন এবং সুপারকুল লিকুইড হচ্ছে অস্থিতিশীল অবস্থা। On a slightest disturbance the entire liquid solidifies rapidly। সামান্য পরিমাণ ডিস্টার্ব করলে, ঝাঁকি দিলে বা নাড়ালে এটা খুব দ্রুত সলিড হয়ে যায়। and the dashed curve OA prime represents the metastable equilibrium এবং এই যে ডট ডট যে কার্ভ সেটা metastable equilibrium ইন্ডিকেট করে। ড্যাশ কেন? কারণ এটা সাময়িক সময়ের জন্য আসে, একটু ঝাঁকি দিলে আবার সলিডে পরিণত হয়ে যায়। তো সুপারকুল লিকুইড এবং ভ্যাপার এই কার্ভ বরাবর তারা হচ্ছে তাদের ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে আরকি। This system at once reverts to the true stable system এবং একটু পরেই এই সিস্টেমটা আবার ট্রু ইকুইলিব্রিয়াম সিস্টেমে কনভার্ট হয়ে যায়। সুপারকুল লিকুইড এটা হচ্ছে সুপারকুল লিকুইড। এটা ফ্রিজের ভিতর ছিল। এটা ছিল হচ্ছে আপনার বরফের তাপমাত্রায় বরফ না হয়ে লিকুইড আকারে আছে। তো সামান্য ডিস্টারবেন্স কেমন উপর থেকে নিচের দিকে একটু জোরে করে এটাকে বোতলটাকে বসানো হবে। সাথে, সাথে দেখবেন যে এটা বরফে পরিণত হবে। এই যে সাথে, সাথে এটা বরফে পরিণত হয়ে যায়। এটাকে বলে নিউক্লিয়েশন আরকি। তো এই হচ্ছে সুপারকুল লিকুইড আরকি। সুপারকুল লিকুইড কি জিনিস আশা করি বুঝতে পেরেছেন। মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম এজন্য বলা হয়েছে মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম, একটু পরে সে সলিডে কনভার্ট হয়ে যায়। তো ওয়াটার সিস্টেমের যে ফেজ ডায়াগ্রাম সেখানে ওয়াটার সিস্টেমের ফেজ ডায়াগ্রাম water is a three-phase one-component system and the total number of phases which can exist in equilibrium and at any time depends on the condition of temperature and pressure। তো কয়টা ফেজ একত্রে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে সেটা টেম্পারেচার এবং প্রেসারের উপর ডিপেন্ড করে। The phase diagram of or pressure or temperature graph of system কি, কি সিস্টেম আছে? ওয়াটার, আইস এন্ড ভেপার is shown in figure। এই যে ফিগারে দেখানো হয়েছে আরকি। The salient feature of the phase diagram are listed below। এর অনন্য বৈশিষ্ট্যগুলো কি? এর এখানে ৩ টা এরিয়া আছে, ৩ টা কার্ভ আছে এবং হচ্ছে একটা ট্রিপল পয়েন্ট আছে। তো কার্ভ গুলো হচ্ছে OA, OA, OB, OC ৩ টা কার্ভ, ট্রিপল পয়েন্ট O এবং ৩ টা এরিয়া আছে। এরিয়া গুলো কি? AOC এটা হচ্ছে ওয়াটারের এরিয়া, মানে লিকুইড ওয়াটার এরিয়া। AOB এটা হচ্ছে আপনার ওয়াটার ভেপারের এরিয়া এবং BOC হচ্ছে আইসের এরিয়া। এবং এই কার্ভের নাম আছে, এটার নাম হচ্ছে ভেপার প্রেসার কার্ভ, এটার নাম হচ্ছে সাবলিমেশন কার্ভ, এটার নাম হচ্ছে ফিউশন বা মেল্টিং কার্ভ। এবং এখানে প্রথমে কার্ভের দিকে যদি যাই, কার্ভে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা কার্ভ বরাবর ২ টা ফেজ পাশাপাশি ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে, যাকে আমরা বলছি। ভেপার প্রেসার কার্ভের ২ পাশে ২ টা ফেজ আছে, একটা ওয়াটার এবং ওয়াটারের ভেপার। The two phase water and water vapor coexist in equilibrium along this curve। এই কার্ভ বরাবর ২ টা ফেজ ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে। The curve OA terminates at A। O এর শেষ বিন্দু হচ্ছে A এবং শেষ বিন্দু তার টেম্পারেচার হচ্ছে ৩৭৪°C এবং প্রেসার হচ্ছে ২১৮ অ্যাটমসফিয়ার। লিকুইড এবং ওয়াটার ভেপার এটা হচ্ছে এই ২১৮ অ্যাটমসফেরিক প্রেসারের উপরে এবং ৩৭৪° টেম্পারেচারের পরে ইনডিস্টিংগুইশেবল, মানে তাদেরকে আলাদা করা যায় না। তার মানে ২ টা যে আলাদা ফেজ ছিল, ২ টা ফেজ আলাদা থাকে না, এক হয়ে যায়। তারপরে কি বলা হচ্ছে যে প্রত্যেকটা কার্ভ বরাবর আরেকটা কার্ভ হচ্ছে ওবি কার্ভ। ওবি কার্ভ হচ্ছে সাবলিমেশন কার্ভ। সাবলিমেশন কার্ভ মানে এই বরাবর আইসটা সরাসরি ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যায়, এইজন্য সাবলিমেশন কার্ভ। ইট শোস দ্য ভেপার প্রেসার অফ সলিড আইস এট ডিফারেন্ট টেম্পারেচার। The two phases solid ice and water vapor can coexist along this curve and the curve terminates at B। এই B পয়েন্টে কার্ভটা শেষ হয়ে যায় এবং B পয়েন্টের পরে এখানে ওয়াটার ভেপার এবং আইসকে আলাদা করা যায় না। তারপরে আরেকটা কার্ভ আছে আইস এর কার্ভ, যেটা সেটা হচ্ছে কি ইট ডিপিক্টস দ্য ইফেক্ট অফ প্রেসার অন মেল্টিং। এই যে এটা ওসি হচ্ছে আপনার আর মেল্টিং কার্ভ অথবা ফিউশন কার্ভ। হেয়ার আইস এন্ড ওয়াটার কোএক্সিস্ট ইন ইকুইলিব্রিয়াম। এখানে আইস এবং ওয়াটারটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের পাশাপাশি থাকে। দ্য ওসি স্লোপস অফ দ্য লেফট ইন্ডিকেটস দ্য মেল্টিং পয়েন্ট। কি বলছে যে মেল্টিং পয়েন্ট অফ আইস ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ প্রেসার। তো তাহলে এই পাশে বাম পাশে আসলে
টেম্পারেচার কমে। টেম্পারেচার কমার সাথে, সাথে প্রেশার বাড়তেছে। মানে এই পয়েন্ট বরাবর আরকি। যেমন এই পয়েন্ট বরাবর প্রেশার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। কিন্তু এই পয়েন্টে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে চলে আসছে। আর প্রেশার কিন্তু 1 অ্যাটমসফিয়ার থেকে বেড়ে গেছে। আর এই পয়েন্টে টেম্পারেচার আরো কমে গেছে আর প্রেশার আরো বেড়ে গেছে। সেজন্য বলতেছে যে ওসি স্লোপস অফ দ্য লেফট ইন্ডিকেটস দ্য মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে এখান থেকে এখানে আসলেই তো বরফটা গলে যাবে। মানে এই কার্ভের বাম দিকে বরফ, ডান দিকে ওয়াটার। তো তাহলে এই কার্ভটা পার হলে সেটা গলে যায়। তাহলে মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করতেছে এই কার্ভটা। অ্যালং দ্য কার্ভ OA, OB, OC এই ৩ টা যে কার্ভ আছে, কার্ভ বরাবর আমরা ফেজ রুল এপ্লাই করলে দেখি যে এটা আসলে মোনোভেরিয়েন্ট সিস্টেম, কারণ ডিগ্রি অফ ফ্রিডম 1 এটা আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম। কাজেই এটা নিয়ে আর কথা বলছি না। এরপরে এখানে আছে ট্রিপল পয়েন্ট ও। ট্রিপল পয়েন্ট ও হচ্ছে ৩ টা এরিয়া এবং ৩ টা ফেজ। তারা সবাই মিলে এই পয়েন্টে মিলিত হইছে। এটাকে বলা হয় তার ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্টের টেম্পারেচার এখানে 0.0 ডিগ্রি 0078 ডিগ্রি সেলসিয়াস এবং 4.58 মিলিমিটার মার্কারি, 0.0098 ডিগ্রি সেলসিয়াস, 4.68 মিলিমিটার মার্কারি ইত্যাদি। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। কিন্তু যেই সেটে যেরকম টেম্পারেচার দেয়া আছে, আপনি সেই সেটে সেই টেম্পারেচার এবং প্রেশারটা মুখস্থ রাখবেন। এটা ভ্যারি করতেই পারে। এটা সবসময় সব এলাকায় একরকম হবে না। সব ল্যাবে একরকম হবে না। কম বেশি হতে পারে। ট্রিপল পয়েন্টে কেন হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 0 এটা আমরা এর আগে বর্ণনা করছিলাম। আর ৩ টা এরিয়া আছে এখানে AOC, AOB এবং BOC। এই ৩ টা এরিয়ায় ৩ টা ফেজকে ইন্ডিকেট করে বাইভেরিয়েন্ট সিস্টেম। ডিগ্রি অফ ফ্রিডম ২, ডিগ্রি অফ ফ্রিডম ২ মানে টেম্পারেচার এবং প্রেশারকে আপনি স্বাধীনভাবে পরিবর্তন করতে পারবেন। তারপরেও এরা একই রকম থাকবে। যেমন আমরা যদি একটা পয়েন্টের কথা চিন্তা করি, এটা বলছিলাম যে এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। একটা পয়েন্ট। এই পয়েন্টের টেম্পারেচার একটা প্রেশার আছে। একটা পয়েন্ট। এই পয়েন্টের টেম্পারেচার প্রেশার আছে। একটা পয়েন্ট। এখানে টেম্পারেচার প্রেশার আছে। একটা পয়েন্ট। এখানেও টেম্পারেচার প্রেশার আছে। এখানেও একটা পয়েন্ট টেম্পারেচার প্রেশার আছে। তো এই যতগুলো পয়েন্ট বললাম প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু টেম্পারেচার প্রেশার আছে এবং প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার এবং প্রেশারের ভ্যালু যেটা সেটা হচ্ছে ভিন্ন, 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 ভিন্ন। কিন্তু এই ভিন্ন, ভিন্ন টেম্পারেচার প্রেশার থাকার পরেও এই এই পয়েন্টগুলো বরাবর তারা আপনার একটা ফেজ ইন্ডিকেট করে। যেমন এই পয়েন্টে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং প্রেশার হচ্ছে এখানে যা আসবে সেটা। এখানে কি কোন ফেজে আছে? ভেপার ফেজে। এই পয়েন্টে টেম্পারেচার 0.0007 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেশার কত? এই যে এটা। এখানেও সে ভেপার। এখানকার টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার কত? এটা। এখানেও সে ভেপার। এই পয়েন্টে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার হচ্ছে 4.68 এখানেও সে ভেপার। তো এই যতগুলো পয়েন্ট এখানে ইন্ডিকেট করলাম প্রত্যেকটা পয়েন্টে সে ভেপার আকারে থাকতে পারে। এরকম এবং এই পয়েন্ট গুলার একটা টেম্পারেচার একটা টেম্পারেচার থেকে ভিন্ন। তারপরেও দেখেন বিভিন্ন টেম্পারেচারে সে কিন্তু ভেপার। আর এখানে প্রত্যেকটা পয়েন্টের ভিন্ন, ভিন্ন প্রেশার আছে। তো বিভিন্ন প্রেশারেও সে হচ্ছে ভেপার। যদি বলি ১ ফেরিক প্রেশারে সে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস 4.68 মিলিমিটার মার্কারি প্রেশারে সে ভেপার। কথা ঠিক। কারণ 4.68 মিলিমিটার মার্কারি এবং 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা ভেপার। যদি বলা হয় যে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেপার। এটাও ঠিক, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং একটা পার্টিকুলার একটা প্রেশার আসবে, সেই প্রেশারে সে হচ্ছে ভেপার। এবং আমি যদি বলি যে আমি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখবো আর এখানে আপনার 4.68 মিলিমিটার মার্কারি প্রেশার রাখবো। তাহলে কিন্তু এই ভিন্ন, ভিন্ন প্রেশার রাখলেও এই পুরা এরিয়ার ভিতরে এই ২ টা রেঞ্জ পড়ে। ওয়াটারকে ভেপার আকারে দেখতে চাইলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যাপ্লিকেবল, 4.68 মিলিমিটার মার্কারি অ্যাপ্লিকেবল। কিন্তু লাইন বরাবর কিন্তু এরকম স্বাধীনতা নাই। ২ টা ফেজকে পাশাপাশি দেখতে হলে আপনার বাধ্যতামূলকভাবে এই লাইন বরাবর হাঁটতে হবে। টেম্পারেচার প্রেশারের ফিক্সড ভ্যালু। যেমন এই পয়েন্টে আপনি যদি বলেন যে ১ অ্যাটমসফিয়ার প্রেশারে আমি আ ওয়াটার এবং ওয়াটার ভেপারকে দেখতে চাই, তাহলে ১ অ্যাটমসফিয়ার প্রেশার এখানে দেখলে আমরা দেখছি তার করেসপন্ডিং টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন না করলে আপনি ওয়াটার এবং ওয়াটার ভেপারকে দেখতে পাবেন না। তার মানে এই লাইন বরাবর আপনার স্বাধীনতা যেকোনো একটা। হয় টেম্পারেচার ধরতে পারবেন, না হয় প্রেশারকে ধরতে পারবেন। লাইন বরাবর ডিগ্রি অফ ফ্রিডম ১ হচ্ছে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের আরেকটা কার্ভ আছে। সেটা হচ্ছে সালফার সিস্টেমের কার্ভ। এখানে সুপার কুলড ওয়াটার নিয়ে আমরা কথা বলব না। কারণ সুপার কুলড ওয়াটার আমরা ব্যাখ্যা করছি। সালফার সিস্টেমও ওয়ান কম্পোনেন্ট আ একটা ওয়ান কম্পোনেন্ট 4 ফেজ সিস্টেম। এখানে ৪ টা ফেজ আছে। ৪ টা ফেজ কি? সলিড ফেজ ২ টা। একটা রম্বিক সালফার, একটা মনোক্লিনিক সালফার। আছে সালফার লিকুইড এবং সালফারের ভেপার। তো লিকুইড ফেজ একটা, ভেপার ফেজ একটা।
তো সালফারের যে ২ টা ক্রিস্টাল আছে সলিড ফেজের রম্বিক এবং মনোক্লিনিক সালফার তারা 95.6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করতে পারে। তো যখন ২ টা ক্রিস্টাল ফর্ম একটা নির্দিষ্ট তাপমাত্রায় একে অপরের সাথে ক্রিস্টাল ফর্ম এক্সচেঞ্জ করতে পারে সেটাকে বলা হয় হচ্ছে এনানসিওট্রপিক টেম্পারেচার এবং এই ঘটনাটাকে বলা হয় এনিসোট্রপি। তো বলা আছে দ্যাট টু ক্রিস্টালাইন forms of sulfur, rhombic sulfur and monoclinic sulfur exhibits anisotropy with a transition point of 95.6 degree Celsius. একইভাবে মনোক্লিনিক সালফার এবং সালফার লিকুইড তাদের এনিসোট্রপিক টেম্পারেচার হচ্ছে ১২০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সালফারের ৪ টা ফেজ আর ২ টা যে লিকুইড এবং ভেপার আছে ৪ টা ফেজের মধ্যে ২ টা সলিড এবং ১ টা লিকুইড ১ টা ফেজ তাদেরকে মিলিয়ে যদি ফেজ ডায়াগ্রাম আঁকা হয় সেটা এরকম হয় এবং সালফারের এই ফেজ ডায়াগ্রামে ৩ টা ট্রিপল পয়েন্ট থাকে। এ একটা ট্রিপল পয়েন্ট, এ একটা ট্রিপল পয়েন্ট, এ একটা ট্রিপল পয়েন্ট। এই ট্রিপল পয়েন্ট এখানে কার্ভ থাকে অনেকগুলা। এ, বি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। ৬ টা কার্ভ, ৩ টা ট্রিপল পয়েন্ট। এই হচ্ছে সালফারের ফেজ ডায়াগ্রাম। আমরা ডিটেইলস এ যাচ্ছি না সালফারের ফেজ ডায়াগ্রামে। আমরা এখন যাব হচ্ছে ফ্রিজ ডায়াগ্রাম বা লায়োফাইলাইজেশন কাকে বলে? ফ্রিজ ডায়াগ্রাম বা লায়োফাইলাইজেশন। এটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্টেড আ এটা হচ্ছে আমাদের ওয়াটার সিস্টেমের কার্ভ। ওয়াটার সিস্টেম কার্ভে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্টের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি দেখেন যে এখানে ৩ টা কার্ভ আছে। এটা হচ্ছে ভেপারাইজেশন কার্ভ। এখান থেকে এদিকে আসলে ভেপার হয়। এটাকে আবার কনডেনসেশন কার্ভ এ বলতে পারেন কারণ গ্যাসকে কনডেন্স করলে ওয়াটারে যায়। এটাকে বলি মেল্টিং কার্ভ কারণ সলিড থেকে লিকুইডে যায়। আবার এটাকে উল্টা করে ফ্রিজিং কার্ভ ও বলতে পারি কারণ ওয়াটার থেকে ফ্রিজে যায়। এটাকে আমরা বলি সাবলিমেশন কার্ভ কারণ সলিড আইস থেকে সরাসরি গ্যাসে চলে আসে। এটাকে আমরা ডিপোজিশন কার্ভ ও বলতে পারি কারণ হচ্ছে লিকুইড থেকে গ্যাস থেকে সরাসরি এটা সলিডে চলে আসতে পারে। তো এখানে এই যে এটা এটা একটা পয়েন্ট আছে আপনারা খেয়াল করে দেখেন এই পয়েন্টে এই যে পয়েন্ট এই বরাবর এই পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট ২ টা পয়েন্ট। তো ২ টা পয়েন্টকে যদি আমরা হাইলাইট করি এরপরে জিনিসটা একটু ব্যাখ্যা করি তাহলে ফিজ ড্রয়িংটা খুব সহজে বোঝা যাবে। এই পয়েন্টে পানি হচ্ছে বাষ্প আর এই পয়েন্টে পানি হচ্ছে সলিড। আর এই ২ টা পয়েন্টের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে টেম্পারেচার 0 ডিগ্রি ছিল 0 ডিগ্রি আছে। পার্থক্য হচ্ছে প্রেশারের। টেম্পারেচার 0 ডিগ্রি আছে কিন্তু প্রেশারটা 4.58 মিলিমিটার মার্কারি বা টর থেকে নেমে এখানে অন্য একটা প্রেশারে চলে এসেছে। তার মানে তাপমাত্রা ঠিক রেখে যদি প্রেশারকে কমানো হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একসময় আইস থেকে সরাসরি সেটা বাষ্পে পরিণত হয়। আইস থেকে বাষ্পে পরিণত হয়। এটাই হচ্ছে আমাদের ফ্রিজ ড্রাইং এর মূলনীতি। তো আমরা তাপমাত্রা না কমিয়েও অনেক জিনিসকে শুকাইতে পারি। মানে তার ভিতর থেকে পানিকে বের করতে পারি। এটাকে বলা হয় ফ্রিজ ড্রাইং। কিভাবে করি? ১ম এ সেটাকে ফ্রিজ করে দিই। ফ্রিজ করে নেয়ার পরে সেখান সেটার তাপমাত্রা ঠিক রেখে তার চাপটাকে কমিয়ে দিই। ফলে সেটা তার যে পানি, সে পানিটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এটাকে বলা হয় ফ্রিজ ড্রাইং। ফ্রিজ ড্রাইং কেন করা হয়? কারণ অনেক ধরনের ড্রাগ আছে, যে সমস্ত ড্রাগ বা ওষুধগুলা বা যে সমস্ত জিনিসগুলা তারা আপনার উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। তো তাদেরকে সংরক্ষণ করার জন্য শুকানো দরকার। কিন্তু তাপমাত্রা বাড়িয়ে শুকালে নষ্ট হয়ে যাবে। কাজেই সেগুলোকে পাউডার করার জন্য আমরা এই ফ্রিজ ড্রাইং এর সাহায্য নিই যাতে তাপমাত্রাও না বাড়ে, জিনিসটা নষ্ট না হয় আবার ফ্রিজ ড্রাইং হয়ে যায়। তো ফ্রিজ ড্রাইং এর ডেফিনিশন কি? ফ্রিজ ড্রাইং also known as lyophilization or cryodesiccation is a dehydration process typically used to preserve a perishable material or make the material more convenient or for transport. ফ্রিজ ড্রাইং এর অপর নাম হচ্ছে lyophilization অথবা cryodesiccation, একে সংক্ষেপে লাইও বলে। এটা একটা পানি দূর করার প্রক্রিয়া অর্থাৎ জিনিসকে শুকানোর একটা প্রক্রিয়া। মূলত যে সমস্ত জিনিসগুলো পচনশীল যেমন মাছ, গোশত এগুলো কিন্তু পচনশীল। পানিযুক্ত থাকে পচনশীল। ডিম অনেকদিন রেখে দিলে পচে যায়। তো এরকম যে সমস্ত পচনশীল জিনিস আছে সেগুলাকে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। অথবা কোন একটা জিনিসকে লিকুইড যুক্ত অবস্থায় ট্রান্সপোর্ট করতে সমস্যা কিন্তু লিকুইড দূর হয়ে গেলে ট্রান্সপোর্ট করতে সুবিধা। এরকম ট্রান্সপোর্টের সুবিধার জন্য উপযুক্ত ফর্মে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। তো ডেফিনিশন কি বলা হচ্ছে? ফ্রিজ ড্রাইং ইজ a means of drying. ফ্রিজ ড্রাইং হচ্ছে একটা শুকনার পদ্ধতি। অ্যাসিড বাই ফ্রিজিং দ্য ওয়েট সাবস্টেন্স। এটা ফ্রিজ ড্রাইং করা হয় কিভাবে? ওয়েট সাবস্টেন্স বা ভেজা বস্তুটাকে প্রথমে ফ্রিজ করা হয় and causing ice to sublime directly to vapor by exposing it to a low partial pressure of water vapor. আইস করে নেয়ার পরে ওই সাবস্টেন্সটাকে ওই বস্তুটাকে এমন একটা ভ্যাপার প্রেসারে দেওয়া হয় অর্থাৎ ভ্যাপার প্রেসার কমায় দেওয়া হয়। ওই বস্তুটার ভ্যাপার প্রেসার কমায় দেওয়া হয়। ভ্যাপার প্রেসার কমায় দিলে তখন কি হয়? ভ্যাপার প্রেসার কমায় দিলে তার ভিতর থেকে
যেটা ফ্রিজ হয়ে যাওয়া পানি, সে পানিটা সরাসরি কি হয়? ডিরেক্টলি সাবলাইম টু ভ্যাপার, এবং সেই পানিটা যেটা জমা হয়ে ভ্যাপার হয়ে জমা হয়ে বরফ হয়েছিল, সেই পানিটা সরাসরি ভ্যাপারে কনভার্ট হয়। তাহলে কি হলো? ফ্রিজ ড্রাইং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে যে সাবস্টেন্সটা ভেজা সেটাকে প্রথমে ফ্রিজ করা হবে। ফ্রিজ করার পরে সেই সাবস্টেন্সটার চাপ খুব কমায় দেওয়া হবে। কমায় দিলে কি হবে? চাপ কমায় দিলে তার ভিতর থেকে পানিটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। এভাবে করে পানি বাষ্পে পরিণত হয়ে গেলে পানি সেখান থেকে মুক্ত হয়ে যাবে, সেটা শুকিয়ে যাবে। তো ফ্রিজ ড্রাইং এ ৪ টা প্র স্টেপ আছে। ৪ টা স্টেপের মাধ্যমে ফ্রিজ ড্রাইং টা করা হয়। ১ম হচ্ছে প্রি-ট্রিটমেন্ট, তারপর ফ্রিজিং, তারপর প্রাইমারি ড্রাইং, তারপর সেকেন্ডারি ড্রাইং। তো ১ম এ হচ্ছে প্রি-ট্রিটমেন্ট। প্রি-ট্রিটমেন্ট এর কাজ কি? যেমন আমরা রান্না-বান্না করার আগে জিনিসপত্র গুছাই, যেই তরকারিটা নিয়ে আসি সেটা ঠিকমতো ধুয়ে নিই, কেটে-কুটে নিই, যাতে রান্না করতে সুবিধা হয়। তা না হলে যদি ফুলকপি পুরাটা আমি দিয়ে দিতাম বা পাতাকপি পুরাটা ধরে দিয়ে দিতাম, মূলা, গাজর এগুলো সরাসরি যদি দিয়ে দিতাম যে অবস্থায় আছে, তাহলে রান্না করতে অনেক সমস্যা হতো। প্রি-ট্রিটমেন্ট অনেকটা সেরকম। যে ফ্রিজ ড্রাইং যাতে সুবিধাজনকভাবে হয়, সেজন্য কিছু কাজ করতে হয়। Pre-treatment includes any methods of treating the product prior to freezing. ফ্রিজ করার আগে যেকোনো মেথড যেটা ব্যবহার করে তাকে ট্রিট করা হয়, তাকে বলা হয় হচ্ছে প্রি-ট্রিটমেন্ট। This may include concentrating the product. এই প্রি-ট্রিটমেন্ট এর ভিতর কি আছে? যে প্রোডাক্টটাকে একটু ঘন করা, যে ফর্মুলেশন রিভিশন, মানে এমনভাবে তার প্রস্তুত প্রণালীকে চেঞ্জ করা যাতে খুব সহজে ফ্রিজ হয়। যেমন addition of components to increase stability and improve processing, যাতে ফ্রিজ ড্রাইং প্রসেসটা খুব সহজে হয় এবং এই প্রসেসিং এর অবস্থায় এই বস্তুটা নষ্ট না হয়। সেজন্য কিছু জিনিসপত্র এর ভেতরে এড করা লাগতে পারে। Decreasing a high vapor pressure solvent to মানে যেই সলভেন্ট এর ভেপার প্রেশার বেশি থাকে, সে সমস্ত সলভেন্টের ভেপার প্রেশার যাতে কম হয়, অর্থাৎ অল্প চাপ কমাইলে যাতে ফ্রিজ হয়ে যায় এরকম সলভেন্ট ব্যবহার করা। ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া, যাতে এই ফ্রিজ হওয়ার পরে একটা বরফের টুকরাগুলো বড় হয়। সারফেস এরিয়া বড় হয়, তাহলে সুবিধা হয়। যদি ছোট টুকরা হয় সেটাকে সাবলাইম করতে সময় বেশি লাগতে পারে। তো বড় টুকরা হলে সাবলাইম করতে কম সময় লাগে। এগুলো আরকি। তারপরে ফ্রিজিং ২ নম্বর স্টেপ হচ্ছে ফ্রিজিং। ফ্রিজিং মানে এই জিনিসটাকে এখন আমাদের ফ্রিজ করতে হবে। ফ্রিজ করার জন্য বিভিন্ন ধরনের ওয়ে ব্যবহার করা হয়। In a lab, this is done by placing the material in a freeze-drying flask and rotating the flask in bath called a shell freezer, which is cooled by mechanical refrigeration, dry ice, and methanol or liquid nitrogen. ল্যাবে কি করা হয়? ল্যাবে যেটা করা হয় সেটা হচ্ছে যে ফ্রিজ ড্রাইং ফ্লাস্ক অথবা রোটেটিং ফ্লাস্কের ভিতরে এই যে জিনিসটাকে ফ্রিজ ড্রাইং করা হবে সেটাকে রাখা হয়। তারপরে এ যেই জিনিসের ভিতরে রাখা হয় সেটাকে আবার একটা আ বাথের ভিতরে রাখা হয়। অর্থাৎ একটা বড় পাত্রের মধ্যে রাখা হয় যাকে বলা হয় শেল ফ্রিজার। সেই শেল ফ্রিজারটাকে মেকানিক্যাল রেফ্রিজারেশন এর মাধ্যমে কুল করা হয়। এভাবে করে শেলফ ফ্রিজারে নেওয়া হয়। শেলফ ফ্রিজারটাকে কি করা হয়? মেকানিক্যাল রেফ্রিজারেশন এর মাধ্যমে তাকে হচ্ছে ফ্রিজ করা হয়। তারপরে ড্রাই আইস ব্যবহার করা হয়। অনেক সময় মেথানল এবং ড্রাই একসাথে ব্যবহার করা হয় অথবা লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। যখন লার্জ স্কেলে করা হয়, বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেলে করা হয়, তখন ফ্রিজ ড্রাইং কিভাবে করা হয়? ফ্রিজ ড্রাইং ইজ ইউজুয়ালি ডান ইউজিং এ ফ্রিজ ড্রাইং মেশিন। ফ্রিজ ড্রাইং মেশিন দিয়ে এটাকে ফ্রিজ করা হয়। In this step, it is important to cool the material below its triple point to ensure that sublimation rather than melting will occur in the next step. এই স্টেপে এমনভাবে তাকে ঠান্ডা করা হয় যাতে ট্রিপল পয়েন্টের নিচে তার টেম্পারেচার চলে আসে, যাতে সাবলিমেশনটা হয়। মেল্টিং যাতে না হয়, সাবলিমেশনটা হয়। মেল্টিং আমরা ফেজ ডায়াগ্রামে দেখলাম যে একটা কার্ভ আছে, মেল্টিং পয়েন্ট কার্ভ বা ফিউশন কার্ভ। সেই মেল্টিং পয়েন্ট কার্ভের টেম্পারেচার যেন মেইনটেইন না হয়। অন্তত যাতে এটা ফিউশন এ যায়, এটা যাতে সাবলিমেশন এ যায়। লার্জার ক্রিস্টালস আর ইজিয়ার টু ফ্রিজ ড্রাই। বড় ক্রিস্টাল হলে ফ্রিজ ড্রাইং করতে সুবিধা হয়। এটা আগে বলা হয়েছে। টু প্রোডিউস লার্জার ক্রিস্টালস, দ্য প্রোডাক্ট শুড বি ফ্রোজেন স্লোলি অর ক্যান বি সাইকেলড আপ অ্যান্ড ডাউন ইন টেম্পারেচার। যাতে বড় ক্রিস্টাল তৈরি হয় সেজন্য হচ্ছে আস্তে ঠান্ডা করা হয় যাতে বড় বরফের টুকরা তৈরি হয়। দিস সাইক্লিং প্রসেস ইজ কল্ড অ্যানেলিং, এবং টেম্পারেচার একটু কমিয়ে তারপর কিছুক্ষণ পর একটু ফ্রিজ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিচেই রাখা হলো। কিন্তু একটু বেশি কমিয়ে তারপরে আবার একটু উপরের দিকে নিয়ে আসা হলো। এই একটু কম বেশি করে এটাকে ফ্রিজ থেকে নিয়ে যাওয়া হয়। একে বলা হয় অ্যানিলিং বলা হয়। তারপরে হচ্ছে প্রাইমারি ড্রাইং। প্রাইমারি ড্রাইং এ কি করা হয়? ডিউরিং প্রাইমারি ড্রাইং ফেজ, the
pressure is lowered enough heat, and during primary drying phase, the pressure is lowered and enough heat is supplied to the material for the water to supply. প্রাইমারি ড্রাইং পর্যায়ে হচ্ছে প্রথমে প্রেশারটাকে কমানো হয় এবং সামান্য পরিমাণে হিট দেওয়া হয়। এই সামান্য পরিমাণ হিট সেটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মোটেও উপরে না। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচেই সামান্য হিট দেওয়া। ধরেন -10 ছিল সেখান থেকে -5 করা হলো। তাহলে সামান্য পরিমাণে হিট কিন্তু সেখানে বাড়লো। তো এই হিট দিলে কি হবে? যাতে খুব সহজেই ওয়াটারটা সাবলিমেশন এ যেতে পারে। যেহেতু প্রেশার কমানো হয়েছে সাবলিমেশন এ যাবে। সামান্য পরিমাণে হিট বাড়ানো হলো তাহলে সাবলিমেশন এর বেশি যাবে। আর হিট বাড়ানো বলতে কি বুঝাইছি? মাইনাসের নিচে। The amount of heat required can be calculated using the latent heat of sublimation. তো latent heat of sublimation যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজেই যে পরিমাণ হিট দিলে এটা তাড়াতাড়ি সাবলিমেশন এ যাবে সেটা আমরা বের করতে পারবো। latent heat of sublimation কাকে বলে? যে কোন বস্তুর তাপমাত্রা পরিবর্তন না করে তার অবস্থা পরিবর্তন করলে যে যেই যেই তাপের প্রয়োজন তাকে বলে latent heat। যেমন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। কিন্তু ফোটার আগে যখন বাষ্প হয়নি, বাষ্পের তাপমাত্রা 100 ডিগ্রি, আবার যে পানিটা লিকুইড অবস্থায় আছে তার তাপমাত্রা 100 ডিগ্রি। তো ২ টাই 100 ডিগ্রি। পার্থক্য কি? যে একটা হচ্ছে লিকুইড অবস্থায় 100 ডিগ্রি তাপমাত্রার পানি, আরেকটা হচ্ছে বাষ্প হয়ে গেছে সে বাষ্পের তাপমাত্রা 100 ডিগ্রি। তো এই লিকুইড থেকে যে বাষ্প হয়ে গেল, যে লিকুইড থেকে বাষ্প হওয়ার জন্য তাহলে কি লাগলো? এই লিকুইড থেকে বাষ্প হওয়ার জন্য একটা তাপ লাগলো। সেই তাপকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। একইভাবে আমাদের শরীরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেটা, সেটা ঠিক থাকে। সেই তাপমাত্রা ঠিক রেখে কি হয়? যে ঘাম শুকিয়ে যায়। ঘাম শুকিয়ে যাওয়ার পরে ঘাম কেন কিভাবে শুকালো? তাপমাত্রা তো ঠিকই আছে। তো ঘাম শুকানোর জন্য ঘামকে বাষ্পে পরিণত হওয়া লাগছে। তো লিকুইড অবস্থার ঘামকে বাষ্পে পরিণত করার জন্য যেই তাপমাত্রা লাগে সেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ইভাপোরাইজেশন। তো সলিড অবস্থা থেকে বাষ্পে চলে গেল। সাবলিমেশন প্রক্রিয়াও যেতে পারে, স্ফুটনাঙ্কের মাধ্যমে যেতে পারে। তো যদি সাবলিমেশন প্রক্রিয়ার মাধ্যমে একটা সলিড বস্তু লিকুইডে বাষ্পে চলে যায় তখন যে তাপমাত্রা প্রয়োগ করলে তাপের কোনো পরিবর্তন না হয়ে, যেই তাপটা দিলে তাপমাত্রার কোনো পরিবর্তন না হয়ে বস্তুটা সলিড থেকে বাষ্পে পরিণত হবে সেটাকে বলা হবে তার ল্যাটেন্ট হিট অফ সাবলিমাইজেশন। এটা ফিজিক্সে 9-10 এ পড়ানো হয়, সেইভাবে ক্যালকুলেট করা যায়। তো প্রাইমারি ড্রাইং এ কি হয়? 95% অফ ওয়াটার ইন দ্য ম্যাটেরিয়াল ইস সাবলাইমড। এই প্রক্রিয়ায় 95% ওয়াটার হচ্ছে সাবলিমেশন প্রক্রিয়ায় এই বস্তু থেকে বের হয়ে চলে যায়। দিস ফেজ মে বি স্লো, এবং এই প্রক্রিয়াটা খুবই স্লো হইতে পারে। ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে চলতে পারে। যদি হঠাৎ করে বেশি পরিমাণে হিট দেওয়া হয় তাহলে এই ম্যাটেরিয়ালটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে। মানে এই ম্যাটেরিয়ালটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এটা আস্তে, আস্তে করা হয়। এবার হচ্ছে সেকেন্ডারি ড্রাইং। তো প্রাইমারি ড্রাইং এর পরে যদি সেই 5% ওয়াটার থেকে যায়, সেই 5% ওয়াটারটাকে এখান থেকে বের করে নিয়ে আসার জন্য সেকেন্ডারি ড্রাইং করা হয়। The secondary drying phase aims to remove unfrozen water molecules since the ice was removed in the primary drying phase. তো যেটা পানি যেটা বরফে পরিণত হয়েছে সেটা তো সাবলিমেশন প্রক্রিয়ার মাধ্যমে অলরেডি সেটা পানি বরফ হয়েছে, বরফের থেকে সাবলিমেশন হয়ে বের হয়ে চলে গেছে। কিন্তু কিছু পানি থাকে যেটা হয়তো বরফ হয়নি। এর আগে আমরা দেখছিলাম যে সুপার কুল ওয়াটার হইতে পারে। তাপমাত্রা আস্তে, আস্তে কমাইলে পানি বরফ না হয়ে পানি থাকতে পারে। এরকম যে পানি যেটা এখনো রয়ে গেছে সেটাকে রিমুভ করার জন্য সেকেন্ডারি ড্রাইং করা হয়। In this phase the temperature is raised higher than that in the primary drying phase and can even be above 0 degrees Celsius to break any physicochemical interactions that have formed between the water molecules and the frozen material. তো এই ফেজে তাপমাত্রা 0 ডিগ্রি থেকে সামান্য পরিমাণ বাড়ানো হইতে পারে। কেন? যাতে ওই যে পানিটা হয়তোবা ঠান্ডা করার কারণে আস্তে, আস্তে লিকুইডই হয়েছিল। পরে সাবলিমেশন এর সময় বরফটা বাষ্পে পরিণত হইলেও সে লিকুইডই রয়ে গেছে। হতে পারে এর কারণ হলো যে তার সাথে ওই বস্তুটার একটা physicochemical interaction হইছে। তো interaction টা ভেঙে যায় সেজন্য সামান্য পরিমাণ তাপমাত্রা বাড়ানো হইতে পারে। Usually the pressure is also lowered in this stage to encourage desorption, এবং পানি যাতে এই বস্তুর গায়ে লেগে না থাকে। লেগে না থেকে বরং উড়ে চলে যায়। লেগে থাকাকে বলা হয় অ্যাডসর্পশন। কোন বস্তুর গায়ে কোন কিছুকে লেগে থাকে বলে অ্যাডসর্পশন, আর গা থেকে ছাড়াইয়া যাকে বলা হয় ডিসঅপশন। যাতে লেগে না থেকে গা থেকে ছেড়ে যায়, ছুড়ে যায়, সে ছুড়ে যাওয়ার জন্য সামান্য পরিমাণে প্রেশার আরেকটু কমানো হয়। প্রেশার তো এমনিই কম ছিল, আরো কমানো হয়। তাহলে প্রেশার কমালে তাপমাত্রা সামান্য একটু বাড়ানো হলো। ফলে কি হবে? এটা যদি physical chemical interaction থাকে সেটাও দূর হয়ে গেল। আর যদি গায়ে লেগে থাকে সেটাও দূর হয়ে গেল। At the end of the operation, the final residual water content in the product is extremely low, around 1 to 4%, এবং এই সেকেন্ডারি ড্রাইং এর পরে দেখা যায় যে ওয়াটার কনটেন্ট টা ১ থেকে ৪% এ নেমে আসে। অর্থাৎ 99 থেকে 96% ফ্রিজ ড্রাইং হয়ে যায়।
তো এই ছিল হচ্ছে ফ্রিজ ড্রাইং এর প্রসেসিং, তারপর হচ্ছে প্রাইমারি ড্রাইং, তারপর সেকেন্ডারি ড্রাইং। তাহলে ফ্রিজ ড্রাইং এর প্রসেস ছিল কয়টা? প্রি-ট্রিটমেন্ট, তারপর ছিল ফ্রিজিং, তারপর ছিল প্রাইমারি ড্রাইং, তারপর ছিল সেকেন্ডারি ড্রাইং। ফ্রিজ ড্রাইং এর এখন কিছু ইম্পোর্টেন্স আমরা দেখি। নাম্বার 1, freeze drying is very crucial for the preservation of temperature sensitive products, particularly those of biological origin such as enzyme, blood plasma, vaccine. আপনারা জানেন যে এখন করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তৈরি হইছে, সেটা হচ্ছে আপনার আ মডার্না যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন গুলা মাইনাস টেম্পারেচারে -70, -50, -10, -30 এরকম বিভিন্ন মাইনাস ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাদেরকে সংরক্ষণ করতে হয়। তো আসলে ফ্রিজ টাইমটা এখান থেকে বোঝা যায় যে কোন জিনিসকে ভালো রাখার জন্য ভ্যাকসিন, ব্লাড প্লাজমা এগুলোকে ভালো রাখার জন্য যদি এই ভ্যাকসিনটাকে পাউডার করা যেত ফ্রিজ টাইম করে, তাহলে কিন্তু এই মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন করা জরুরি ছিল না। এবং এজন্যই আমাদের দেশের জন্য ওই ভ্যাকসিন গুলো বেশি উপযুক্ত না। এর থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন ভালো, কারণ এরা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখলে ভালো থাকে। তো ফ্রিজ ড্রাইং যদি করা যেত তাহলে হয়তো মডার্নার ভ্যাকসিন বা এই ভ্যাকসিন যেগুলো আছে সেই ভ্যাকসিন গুলা ফ্রিজ ড্রাইং করে পাউডারে কনভার্ট করে আমাদের দেশে নিয়ে এসে তারপরে আবার ওয়াটারের সাথে মিশিয়ে রিকনস্ট্রাক্ট করে তারপরে ইনপুট করা যেত। তাহলে ফ্রিজ ড্রাইংটা আসলে কত ইম্পোর্টেন্ট। ওই ভ্যাকসিন গুলা যদি মাইনাস টেম্পারেচার থেকে একটু বেশি টেম্পারেচারে রাখা হয় তাহলে নষ্ট হয়ে যাবে। তো এরকম যে জিনিসগুলো আছে সে সমস্ত জিনিসগুলো তাদেরকে সংরক্ষণ করার জন্য যারা তাপমাত্রায় নষ্ট হয়ে যায়, ব্লাড প্লাজমা, ভ্যাকসিন ইত্যাদি তাদেরকে ফ্রিজ ড্রাইং এর মাধ্যমে শুকিয়ে সংরক্ষণ করার জন্য ফ্রিজ ড্রাইং পদ্ধতি এপ্লাই করা হয়। 60% of biopharmaceuticals, including enzyme, protein, monoclonal antibodies, must be lyophilized as these therapeutic agents are insufficiently stable for ready-to-use solution dosage form. এবং 60% উপর বায়োফার্মাসিউটিক্যালস যেমন এনজাইম, প্রোটিন, মনোক্লোনাল অ্যান্টিবডিজ এগুলাকে ফ্রিজ ড্রাইং করে সংরক্ষণ করা হয়। কারণ এগুলা যদি ফ্রিজ ড্রাইং না করা হয় তাহলে এদের যখন এপ্লাই করা হবে, সে এপ্লাই করা পর্যন্ত সংরক্ষণ করা খুব কঠিন। মানে এই ভ্যাকসিনটা বা এই প্রোডাক্টটা একজন রোগীর পর্যন্ত পৌঁছানোর জন্য যে সময় লাগবে, ওই সময় পর্যন্ত যে টেম্পারেচার মেইনটেইন করতে হবে সেটাও রাখা কঠিন। আবার তাদের কাছে পৌঁছায়ে তাদের গায়ে দেওয়াটাও কঠিন হবে। তো হইতে পারে রোগী অনেক দূরে আছে। তার কাছে পৌঁছাইতে যদি অনেক কিছু মেইনটেইন করতে হয় যে ফ্রোজেন ভ্যান ইত্যাদি, ইত্যাদি তাহলে হয়তো এটা খুব কঠিন হয়ে যেত। তার থেকে এটাকে শুকায় নিলে খুব সহজ শুকনা জিনিস অনেকক্ষণ ভালো থাকে। তো এজন্য হচ্ছে রেডি টু ইউস সলিউশন ডোজেস ফর্মে তাদেরকে ভালো রাখা কঠিন বলে তাদেরকে পাউডার করে তারপরে নিয়ে যাওয়া হয়। যেমন হচ্ছে দেখেন এটা হচ্ছে এটা রেডি টু ইউস। কিন্তু এই জিনিসটা ভালো থাকবে না বেশিদিন। কিন্তু এটাকে যদি ফ্রিজ ডেকে নিয়ে যান, এটা পাউডার হলো। তখন আবার যখন আপনি এটাকে আপনি রোগীর গায়ে দিবেন, এর সাথে ওয়াটার ফর ইনজেকশন মিশিয়ে দেন, আবার এর মতো হয়ে যাবে। তখন রেডি টু ইউজ এর মতো হয়ে যাবে। মাঝখান দিয়ে পাউডার হওয়ার কারণে একে সংরক্ষণ করা, ট্রান্সপোর্ট করা, অনেকদিন রাখা সব খুব সহজ হয়ে গেছে। তো এই কাজগুলো করার জন্য ফ্রিজ ড্রাইং করা হয়। ফ্রিজ ড্রাইং ইনক্রিজেস দ্য শেলফ লাইফ অফ প্রোডাক্টস। কোন একটা প্রোডাক্টস এর যে শেলফ লাইফ থাকে, শেলফ লাইফ হলো যে তার কনসেনট্রেশন ১০০ থেকে কমে ৯০% আসতে যে সময় লাগে সেই সময়টা। যদি লিকুইড প্রোডাক্ট হয় তাহলে হয়তো এই সময়টা অনেক কম হয়। মানে ধরেন ১ মাস, ২ মাস, ৩ মাস। যেমন চোখের ড্রপ ১ মাস খোলার পর ১ মাসের ভিতরে নষ্ট হয়ে যায়। কিন্তু এটা যদি সলিড আকারে থাকতো তাহলে ২ বছর ৩ বছর ভালো থাকতে পারত। তো শেলফ লাইফটা বাড়বে কিভাবে যদি ফ্রিজ ড্রাইং করা হয়। তো উদাহরণ কি আছে ইনজেক্টেবলস এর শেলফ লাইফ বাড়ানো হয়। কিভাবে? Removing the water from the material and sealing the material in a glass vial, as well as the material can be easily stored, shipped, and later reconstituted to its original form for injection. যে ছবিটা কিছুক্ষণ আগে দেখাইলাম সেটা তার উদাহরণ। তার শেলফ টাইপও বাড়ছে, ট্রান্সপোর্ট করার সুবিধা হইছে এবং যেহেতু এটা পাউডার অবস্থায় আছে সুতরাং এটাকে আগের অবস্থায় আনার জন্য একে রিকনস্টিটিউট করতে হবে। সামান্য পানি মিশালে রিকনস্টিটিউট হয়ে যাবে। ফ্রিজ ড্রাইং is also used in the manufacture of Freeze drying is also used in the manufacture of raw materials for pharmaceutical product. Freeze drying এর মাধ্যমে pharmaceutical products এর raw materials তৈরি করা হয়। Finally, dry powder of probiotics are often produced by bulk freeze drying of live microorganisms such as lactic acid and bacteria. আমরা probiotics এর নাম শুনছি, pharmaceutical কোম্পানির একটা আলাদা সেক্টর আছে probiotics এর। তো probiotics এর গুলার যেই যেই আইটেম সেই সমস্ত ওষুধগুলাকে অনেকদিন ভালো রাখার জন্য সেটাকে শুকানো হয়।
প্রোবায়োটিক্স এর সবচেয়ে সহজ উদাহরণ হলো দই। দই হচ্ছে এর ভিতরে অনেক মাইক্রো অর্গানিজম থাকে, অনেকগুলো ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের জন্য উপকারী। উপকারী ব্যাকটেরিয়াযুক্ত এই দইটাকে ভালো রাখা কঠিন। কিন্তু এটাকে যদি ফ্রিজ ট্যাঙ্কে নিয়ে যায় তাহলে সহজ। তো মনে করেন প্রোবায়োটিক্স হচ্ছে এরকম একটা জিনিস যার ভিতরে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে, মাইক্রো অর্গানিজম থাকে সেগুলোকে ফ্রিজ ট্যাঙ্কের মাধ্যমে শুকিয়ে অনেকদিন সংরক্ষণ করা যায়। তো এই ছিল হচ্ছে আমাদের ফেজ ইকুইলিব্রিয়া চ্যাপ্টার। আশা করি ফেজ ইকুইলিব্রিয়া চ্যাপ্টারের আজকের লেকচার বুঝতে পারছেন। যেকোনো প্রশ্ন থাকলে সরাসরি ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংকস টু অল ফর জয়েনিং দ্য ক্লাস।